জনাব শেখ রবিউল আলম, আপনার কাছে শুরুতেই একটুখানি আসি যে গণভোটে এখন একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো, জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কি না। সেখানে হ্যাঁ এবং না দুটি বক্স থাকবে। মানে এই যে একটার পর একটা ধীরে ধীরে পরিবর্তন, মানে আমি আসলে খুব বেশি বুঝতে পারিনি। আপনার নিশ্চয়ই রাজনীতি যারা করেন তারা বুঝতে পারবেন যে প্রথম কথা হলো যে গণভোটের বিষয়টি আশাটার একটা সমঝোতার জায়গা ছিল, রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয় ছিল। পরবর্তীকালে ভিন্ন দিন, এরপরে একই দিন, এরপরে চারটি প্রশ্ন, এরপরে একটি প্রশ্ন, মানে প্রক্রিয়াটা কি হলো আসলে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা জিটিভির সাথে যুক্ত আছেন আপনাদেরকে শুভেচ্ছা। না, ব্যাপারটা তো একটা জটিলতার মধ্যে গিয়েছে। অর্থাৎ গণভোটটা আমাদের হয়েছে একটা রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে। আপনি যদি সংবিধানের যে 48টি প্রস্তাবনা যুক্ত করার বিষয়ে তো গণভোট সংস্কার যে প্রস্তাব, হ্যাঁ, সেই যুক্ত করার বিষয়টা আমাদের গণভোটে আসতে হয়েছে এই কারণে যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অবিশ্বাস, অনৈক্য, এবং কোনো দল নির্বাচিত হয়ে মেজরিটির ভিত্তিতে যদি সংসদে যায় তাহলে এই জুলাই সনদটা বাস্তবায়ন না করার উদ্যোগ মানে হতে পারে, উদ্যোগী হতে পারে না করার ক্ষেত্রে, অথবা নীরব থাকতে পারে, অথবা জুলাই সনদটা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলি আছে তিনি সংবিধানের সংস্কার করার ক্ষেত্রে আগ্রহী না হতে পারে। এই সন্দেহ থেকে আমাদের গণভোটে আসতে হয়েছে। অর্থাৎ এটা জাতীয় ঐক্যের কারণে, ঘাটতি থাকার কারণে। যেমন ধরেন, সংবিধান সংস্কারের যে বিষয়টা সেটা হলো ন্যায্য হলো প্রথমে সংসদে এটা আলোচনা হবে, সংসদে পাশ হবে, তারপর বিশেষ করে গণভোটে যাবে ওই প্রস্তাবনাগুলি যেটা সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়। সেটাই হচ্ছে আপনার আইন বা বিধি বা নিয়ম। কিন্তু সেখানে আমরা থাকতে পারিনি মানে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্ন মত আছে, সন্দেহ আছে, যে কথা আমি প্রথমে বলছিলাম, যার ফলে আমাদের গণভোটটা করতে হচ্ছে। এখন সেই গণভোট সন্দেহ দূরীভূত করার জন্য কি আইনের ব্যত্যয় হয় কিনা? না, হয়েছে তো। যেমন ধরেন, আপনি গণভোটটা আগে করছেন, সেটা তো আইনসঙ্গত না, কিন্তু আমাদের তো করতে হচ্ছে, এবং করতে হচ্ছে মানে এটা বৃহত্তর স্বার্থেই করতে হচ্ছে। নতুবা আমরা একটা সংসদ পাচ্ছিলাম না, একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পাচ্ছিলাম না, রাজনৈতিক দলগুলি বিভাজিত হয়ে গিয়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় এসেছে জন আকাঙ্ক্ষা ধারণ করে কিছু সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন করবে, তারাও অগ্রসর হতে পারছিল না, যার ফলে সব রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন প্রস্তাব সমন্বয় কিভাবে করে এগোনো যায় সেই চেষ্টা হিসেবে এই গণভোট, এখন ধরেন 48টি প্রস্তাবনা, প্রথমে যেটা বলা হয়েছিল একটা প্রশ্ন থাকবে, 4টি অংশ থাকবে, আবার সেই 4টি অংশের মধ্যে 48টি বিষয় আবার সন্নিবেশিত থাকবে। এখন আর সেখানে থাকছেন না। এখন এভাবে গণভোট হলে হবে কি, জনগণের প্রত্যক্ষভাবে বুঝে ভোট দেওয়াটা কঠিন হবে। তাকে হ্যাঁ অথবা নার মধ্যে যেতে হবে। আজকে আইন উপদেষ্টার ব্যাখ্যা আমি শুনছিলাম যে জনগণ জানবে, সে অধিকাংশ ক্ষেত্রে যেটা সাথে একমত হবে তাহলে হ্যাঁ দেবে, আর অধিকাংশ ক্ষেত্রে না হলে সে না দিবে। এইভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মানে ওই 48টার সুপারিশের আপনি কথা বলছেন? মানে আপনি তো এখন সেই জায়গায় চলে যাচ্ছেন, যদিও এর আগে তৃতীয় ক্লজে বলা হয়েছিল, তৃতীয় অংশে যে 4টি প্রস্তাবনা করা হয়েছিল, তৃতীয় অংশে বলা হয়েছিল যে 30টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেটা হলো যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে। আচ্ছা, দুটি বিষয়ে প্রথম এবং দ্বিতীয়টি করা হয়েছিল কি, একটা হলো আপনার উচ্চ কক্ষ বিশিষ্ট, আরেকটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধান সংস্কার সংক্রান্ত। চতুর্থটা করা হয়েছিল খুব ভালো, যে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি বাকি যে 16টা বিষয়ে যার যে অবস্থান আছে ক্ষমতায় গিয়ে সে সেইভাবে বাস্তবায়ন করবে। এখন কিন্তু ওই পর্যায়ে থাকছে না। তার মানে হচ্ছে যে 48টি বিষয়ে জনগণকে হ্যাঁ অথবা না বলতে হবে। কোনো বিশেষ বিষয়ে যদি তার কোনো দ্বিমত থেকে থাকে সেটা প্রকাশ করার সুযোগ নেই, সেভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। তারপরেও আমি বলবো, যে আমরা একেবারে হয়তো জনগণকে সুচিন্তিতভাবে প্রত্যেকটা বিষয়ে তার মতামত সন্নিবেশিত করতে পারছি না সংবিধান সংস্কারের ক্ষেত্রে। তারপরও আমাদের এই গণভোটটার মাধ্যমে এই 48টি বিষয়ে সংস্কার প্রস্তাবনা সংসদে বৈধভাবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে সন্দেহ দূর করার জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা সফল হওয়াই দরকার, যুক্ত হওয়া দরকার। এবং তার পরবর্তীতে ধরেন জনগণের রায়ের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলির মধ্যে এই অনৈক্য নাও থাকতে পারে। একটা নির্বাচনের পর যখন আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবো, জনগণের যখন ক্ষমতায়ন হবে, সংসদ যখন বসবে, আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলির মধ্যে এখন যে সন্দেহ আছে
যে একে অপরে অবিশ্বাস আছে, কারণ নির্বাচন আছে, চ্যালেঞ্জ আছে, উইন উইন সিচুয়েশন রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠিত করতে চায়, তার বাইরে আনতে পারলে আমার মনে হয় যে সেগুলি বিবেচনা করার সুযোগ জনাব থাকতে শেখ পারে। রবিউল আলম, এটি তো আসলে আপনি বিএনপির জায়গা থেকে কথা বললেন দল হিসেবে, মানে এমন গণমাধ্যমে কিন্তু ছোট ছোট খবর আমরা দেখতে পাই যে গণভোটের ক্ষেত্রে, না ভোটের ক্ষেত্রেও বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতা কোথাও কোথাও বক্তব্য দিয়েছে। মানে আপনার এটা কি বিচ্ছিন্ন নাকি দল হিসেবে? তো টোটালি বিচ্ছিন্ন না, যেভাবে খবর এসেছে ঠিক এভাবেও না। না এর একটা কথা উঠেছিল কখন, সেটা একটু জানা দরকার। বলা হচ্ছিল সংসদ নির্বাচনের দিন হবে না আগে হবে, আগে হলে না, আগে হলে চাই না, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি সরকার অনুষ্ঠিত করতে চায় সেই উদ্যোগের সাথে না। এই না মানে ওই না যে প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে না। আমি একটু কথা বলে শেষ করব। এই মানে আপনার সংস্কার, ৩১ দফার অঙ্গীকার, এগুলি আমাদের হায়ের জন্য বিএনপি লড়াই করছে, সংগ্রাম করেছে এবং এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে। বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি সাংবিধানিক সংস্কারের যে বিষয়, কিছু কিছু বিষয় আমাদের নোট অফ ডিসেন্ট আছে, এটা একটা রাজনৈতিক দলের অবস্থান এবং অধিকার। সেটা কিন্তু সংস্কারের ক্ষেত্রে না, সেটা হচ্ছে প্রয়োগিক ক্ষেত্রে। হয়তো জামাত ইসলাম বলছে যে না, তারা এভাবে প্রয়োগ দেখতে চায়, জাতীয় ঐক্যমত কমিশন বলছে তারা এভাবে করলে ভালো হয়, আমরা বলেছি না, প্রয়োগ দিকটা এরকম হলে ভালো হয়। তার মানে এটা সংস্কারের বিপক্ষে না, বরং আপনি দেখবেন যে একটা গোষ্ঠী আছে যারা বিএনপিকে সংস্কারের বিপক্ষে এরকম ভাবে প্রচারণা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। বিএনপি হায়ের পক্ষে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রতিষ্ঠিত করতে চায় এবং নির্বাচিত হয়ে সেটা সংসদে বাস্তবায়ন করে। জনাব শাহরিয়ার, আপনাকে স্বাগত জানাই। এবং গণভোটে আজকে আমরা শিরোনাম রেখেছি এক প্রশ্নের গণভোট। মানে এর কাছ, আপনার কাছ থেকে বিশ্লেষণটা জানা একটু জরুরি আমি মনে করছি, বা আগ্রহীও বলতে পারেন, যে এই যে 4টি বিষয় সংযুক্ত করে প্রথমে যে গণভোটের কথা বলা হলো, তারও আগে গণভোটের বিষয় ঐক্যমত্যের বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর, একটা কনসেনসাসে আসা গেল, তারপরে একই দিনে সেটি নিয়েছিল। এখন আবার এই এক প্রশ্নের গণভোট, মানে এই কোন ভাবনা থেকে, মানে আপনি যদি একদম তাত্ত্বিক বিশ্লেষণটা একটুখানি করেন, যে কোন ভাবনা থেকে আসলে একটা ধাপে একটা পরিবর্তন হচ্ছে, এক প্রশ্নের গণভোট আসলো কিভাবে আসলে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার ভাই উপস্থিত আছেন আলোচক, এবং আপনাকেও সালাম এবং শুভেচ্ছা। আজ প্রথমে আপনাকে দুইটা জিনিস, ভাই অলরেডি একটা জিনিস বলছে, আমি একটু বারবারই কথা বলি, তারপরে বলে নিই। ৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফার ভিত্তিতে কিন্তু গণভোট করলেন। তিনি কিন্তু তখন রাষ্ট্রপতি, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে না। কিন্তু তাহলে গণভোটটা প্রথমে হলো, সে গণভোটে প্রশ্নটা ছিল মেজর জেনারেল জিয়াউর রহমানের আপনি সমস্ত নীতি এবং আদর্শগুলোকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, জয়যুক্ত হলো। ৭৮ সালে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন। সেই প্রেসিডেন্ট ইলেকশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জয়লাভ করলেন। তারপরে ৭৯ সালে পার্লামেন্ট ইলেকশন। দেখেন ক্রোনোলজিটা দেখেন, প্রথমে রেফারেন্ডাম, তারপর প্রেসিডেন্ট ইলেকশন, তারপর পার্লামেন্ট ইলেকশন। আজকে এই যে আদেশটা আসছে, আদেশের আমি কয়েকটা লাইন একটু পড়তে চাই আপনাদের। দেখেন, যেহেতু উক্ত উদ্ভুত্থানের ফলে ৫ই আগস্ট ২০২৪ তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং ৬ আগস্ট ২০২৪ তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয়। আবার ইয়াটা দেখেন, জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং ৮ই আগস্ট তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করেছে। এবারে আসেন, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। আবার বলেছি, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রয়েছে। এই কথাগুলো কেন বলা হলো? সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। আজকে যে সরকার আছেন, এই সরকার, এইটা নিয়ে বিতর্ক করার কিছু না। এটা 106-এর সরকার হোক আর যেটারই সরকার হোক, এটা আউটসাইড দ্য কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের বাইরে।
এবং এই সরকারকে আমরা বলতেছি জনগণের সরকার। এবং আজকে যে 6টা রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এগুলো কিন্তু কোনো কিছুই সংবিধানের মধ্যে নাই। এবং মনে রাখতে হবে, সংবিধানের জন্য জনগণ না, জনগণের জন্য সংবিধান। এবং এই 53 বছরে এই সংবিধান দিয়ে 72-এর যে ইন্ডিয়া ড্রাফটেড, আমি বারবার বলি, ইন্ডিয়া ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে এদেশে আর নতুন করে ফ্যাসিজম আটকানোর কোনো পথ এই কনস্টিটিউশনে নাই। সেই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলেন। কি ঐক্যমত হলেন? তারা কিন্তু ঐক্যমত হয়ে গেলেন যে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারই চেঞ্জ করে দেওয়া হবে। এ বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। একটা জায়গায় দ্বিমত ছিল গণভোট নেওয়ার, সেই জায়গাতেও আপনি এসে গেছেন গণভোট কি হবে। এবারে আসেন যে কোশ্চিনটা বারবার আসতেছে, যে এটা নোট অফ ডিসেন্ট দিলেন, সব নোট অফ ডিসেন্টে যে দল দিয়েছেন সেই সব নোট অফ ডিসেন্টগুলোতে গণভোটের দিন মানুষ হা বা না দেয় কেন, পার্টিকুলারলি ওইভাবে দেওয়া হোক। পৃথিবীর কোনো দেশে, এবং ব্রেক্সিটে প্রায় 58টা বিষয় ছিল। 58 বিষয়টা একটাই কোশ্চিন ছিল, ব্রেক্সিটে আপনি সমর্থন করেন কি করেন না। জিয়াউর রহমান সাহেবের যে 77 সালের রেফারেন্ডাম, সেখানেও হা বা না ছিল, কোনো প্রতীকও ছিল না। মানে দুই পার্সপেক্টিভ কি একই রকম আপনার মনে হয়? আমার কাছে ব্রেক্সিটের ক্ষেত্রে যদি ধরেন ইকোনমিক ক্ষেত্রে ফ্রি, মানে দেখেন ওখানে কি কি ছিল, ব্যবসা বাণিজ্য আমরা করব কি করব না, এন্ড ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল বহু কিছু। আর দ্বিতীয় কথা ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কার্স, যে আমরা কনসিডারিং দ্য পপুলেশন, আপনি যদি সেইভাবে ধরেন যে ওখানে 7 কোটি, আমাদের এখানে তাদের বোঝার ব্যাপারটা আর আমাদের বোঝার ব্যাপারটা কি একরকম। আমার কাছে আবার সাধারণ অর্থে আমার কাছে একটা জিনিস দেখছি, যেহেতু ওখানে পড়ালেখা করছি অনেক ছোটবেলা থেকে, বহুদিন থাকছি, তো আমি দেখছি যে আমাদের দেশের লোকজন যত রাজনীতির দিকে ইন্টারেস্টেড, ওখানকার লোকজন কিন্তু ফুটবল নিয়ে যত ইন্টারেস্টেড, রাজনীতি নিয়ে তত ইন্টারেস্টেড না। তারপরে কিন্তু গণভোটের টার্ন আউট যদি ওখানে ধরেন, ওখানে 53% টার্ন আউট হয়েছে। টার্ন আউট কিন্তু 70%, 80% তা কিন্তু হয়। সো আমাদের প্রেক্ষাপটে একটা মানুষকে, গ্রামের মানুষকে আপনি দেখেন, এই যে একটু আগে বললাম না, 77 সালের রেফারেন্ডামে একটা বাংলা শব্দ ছিল অনুসৃত। এই তখন ছিল 29% শিক্ষার হার। অনুসৃতি শব্দের অর্থ কয়জন বাঙালি গ্রামের মানুষ বুঝবে? সো ওইভাবে আবিধানিক অর্থে বললে হবে না। এখানে আমরা পলিটিক্যাল পার্টিরা মোটা দাগে মানুষকে বুঝাতে হবে যে আমরা এটা চাচ্ছি। ভাই যেটা বললেন, সংস্কারের পক্ষে আমরা সবাই, এবং এই সংস্কার যদি আমরা সাধন না করি, আর একটা মনস্টারের জন্ম নেবে। এবং এখানে একটা জিনিস বলি, আমি মানে ক্রেডিট বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গো ধরে কোনোদিন কোথাও বসেন। আন্দোলন হয়েছে, মানুষ চাইছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করে দিচ্ছে। আজকে বিএনপি সর্ববৃহৎ দল, এ বিষয়ে তো অস্বীকার করার কিছু নেই। তিনারা প্রথমে নিয়েছিলেন অবস্থান যে কি গণভোট হবে না। তারা যখন উপলব্ধি করলেন যে না, গণভোট দরকার, গণভোট ছাড়া, এই জনগণের সার্বভৌম ক্ষমতা ছাড়া এটা পাশ হবে না। আর এই যে এখানে একটা কথা বলছি না আমরা, যে সংবিধান সংস্কার, এটা কি আসলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, মানে আপনি যেটা পড়লেন, এইটা আপনাকে বল, সংবিধান যেহেতু নাই, সংবিধানে গণভোটের ব্যবস্থা নেই, কিন্তু যে অংশটি আপনি পড়লেন, এই অংশটা সার্বভৌম ক্ষমতা এটা লাগবে, না হলে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ আর আউটসাইড দ্য স্কোপ অফ দা, তার মানে এটা আমাদের বাধ্যবাধকতা, আমাদের বাধ্যবাধকতা জনগণের যেটা। এবং কার একটা কারণ বলি, 8ম সংশোধনী আইনে বলে দিল যে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। যদি কেন করা যাবে না, যেমন হাইকোর্টের তখন বেঞ্চ দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবৈধ ঘোষণা করছে। সো জনগণ যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে বলে যে গাঠনিক পাওয়ার, এই সংবিধান তো জনগণের জন্য। জনগণ যদি বলে না, আমি এই সংবিধান মানি না, এইভাবে সংবিধান চাই, এই ভোটটা আসলে তাই যে জনগণ আসলে চায় কিনা। এখানে আমি আপনি কি বিরোধিতা করলাম সেটা না, মতামতটা আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট চায় কিনা, জনগণ 7টা বিভাগে হাইকোর্ট চায় কিনা, জনগণ পুলিশের সংস্কার এইভাবে করা উচিত চায় কিনা। সো এইটা জনগণ, আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলের যখন কথা শুনি, তাহলে আসলে জনগণ যে কোনটা চায় সেই বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয় কিনা। এখন কথা হলো যে জানার জন্য, না আপনার এই কথাটা ঠিক, বিভ্রান্ত আমরা রাজনৈতিক দলগুলো করি, কিন্তু কথা হলো যে আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ দেন, ধরেন না আপনি বিএনপির সমর্থক, আপনি নোট অফ ডিসেন্ট দেখবেন যে কোনটা বিএনপি দিচ্ছে, আপনি করবেন কি ওগুলোতে টিক দিবেন। আর যদি ওইটা না দেওয়া থাকে, তাহলে আপনি তখন সব শুনে একটা মতামত দাঁড় করায়, তারপর হা বা নার দিকে একটা টিক দিবেন। তার মানে আপনি আপনার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সুযোগ থাকতেছে না।
সো দ্যাট ইজ মাই আমার পার্সোনাল প্রস্তাব এটা। এবং পৃথিবীর সব দেশেই গণভোট এইভাবে হয়। পৃথিবীর কোনো দেশে গণভোট 50-60 মানে একটা দলিল হিসাবে গণভোট যা ইটস ইমপ্র্যাকটিক্যাল, এবং এটা হতেও পারে না। আরো একটা জিনিস আপনি বোঝেন, 9টা থেকে 5টা পর্যন্ত ভোট দিবেন, আপনি যদি দলিল দেন কিভাবে সম্ভব এত লোকের ভোট একদিনে কাজ করা? সো এটাও একটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। একই দিনে আপনি কিন্তু আবার ভোট করতে চাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে পরিবেশ দেখে যে সব রাজনৈতিক দলগুলো ওই জায়গা থেকে মনে হয় একটু সরে এসছে। গণভোট এক জায়গায় একই দিনে দিলেও খুব একটা অসুবিধা নেই বলে আমার আবহাওয়া দেখে মনে হচ্ছে। সুতরাং তাহলে আমরা একটা জায়গায় গেছি, গণভোট হবে এবং গণভোট ওই দিনই হবে। এখন আমরা যদি প্রতিটা জিনিসকে এরকম নিতে থাকি তাহলে কিন্তু ইন্ডিয়া এবং আমেরিকা কিন্তু ওত পেতে আছে আমাদের সুযোগটা নেওয়ার, যাতে কোনোভাবে ইলেকশন না হয়, ইলেকশনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তা আমার মনে হয় যে ওই জায়গায় না, আর 3টা মাসও নাই। 7 তারিখের মধ্যে আপনি যদি শিডিউল না ঘোষণা করেন, 7 তারিখের মধ্যে গণভোট নিয়ে এখন পর্যন্ত আইনই জারি করেন আপনি, তার আইন যদি জারি না করেন কিসের ভিত্তিতে আপনি ভোট করবেন? আপনি এখনই দেখেন যে এই প্রতিটা দিন নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। আরে সাধুদেরকে পর্যন্ত আপনি এই পলিটিক্যাল এলিমেন্ট হিসাবে ইউজ করতে চাচ্ছেন একটা ভলাটাইল সিচুয়েশন তৈরি করার জন্য। যেমন প্রায় টকশোতেই দেখবেন একটা কথা, মব বলে আমাদের এই আন্দোলনটাকে স্তীমিত করার জন্য, এই সংস্কার যাতে সম্ভব না হয় সেজন্য বিভিন্ন জাতে বিভিন্ন বয়ানের তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম আপনাকে বাঁচতে গেলে নতুন বাংলাদেশ লাগলে এই সংবিধানের সংস্কার লাগবে, এবং সেটা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। না হলে আমার আপনার যে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা অধরায় থেকে যাবে। যেটি জনাব শাহরিয়ার একটুখানি বলছিলেন, শেখ রুবেল আলম আপনার কাছে আসি, এবং নির্বাচন কমিশন থেকেও যেটি বলা হয়েছে যে চ্যালেঞ্জিং হবে নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠান করার ক্ষেত্রে। এবং আপনি জানেন যে এবারে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এবং সেখানে অন্য যে কোনো বারের তুলনায় ভোটার সংখ্যা অনেক বেশি, প্রবাসী ভোট এবার যুক্ত হচ্ছে। সব মিলিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন, মানে নির্বাচন কমিশন যেটা বলছে চ্যালেঞ্জিং, কিন্তু সাকসেসফুলি কতটা এগোবে আপনার মনে? ভালোভাবে এগোবে। চ্যালেঞ্জের মধ্যেই তোমরা আছি। 2টি ব্যালট হবে, 2টি ব্যালটে ভোট দিতে তো আমরা অভ্যস্ত। আমরা যখন মেয়র নির্বাচন করি, মেয়রের ভোট দেই, কাউন্সিলর ভোট দেই, সাথে একটা মহিলা কাউন্সিলর ভোট দেয়, 3টে ব্যালটই হাতে দেওয়া হয়। সেখানে খুব বেশি সমস্যা হবে না। ওনারা চ্যালেঞ্জ নিচ্ছে এই কারণে যে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে, একটা বড় পরিসরে হচ্ছে, আবার কিছু প্রতিবন্ধকতা আছে, পতিত ফ্যাসিবাদী শক্তির আছে, আবার প্রশাসনের মধ্য থেকে অকার্যকর করার একটা প্রচেষ্টা থাকলেও থাকতে পারে, কারণ ফ্যাসিবাদী দোসররা আছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন সতর্কতভাবে বলেছে যাতে এটা আবার ইতিবাচক একটা দিক আছে, রাজনৈতিক দলগুলি যেন আরো সচেতন হয়, আরো বেশি সহযোগিতা করে, সেইভাবে বলেছে। একটা জায়গায় আমি একটু বলতে চাই, 77 সালে যে হানা ভোটটা হয়েছিল সেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর তার নীতির প্রতি সমর্থন আছে কি নেই সেটা তিনি জানতে চেয়েছিলেন। এটা তার গণতন্ত্রের প্রতি কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে বলেছিলেন। কারণ দেখেন আপনি, এর আগে মুস্তাক প্রেসিডেন্ট হয়েছে, বিচারপতি সায়েম প্রেসিডেন্ট হয়েছে, কোনো গণভোট লেগেছে? লাগেনি, অধ্যাদেশ জারি করেই হয়ে গেছেন। বিচারপতি সায়েম যখন অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, জিয়াউর রহমান মনে করলেন যে তিনি যেহেতু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যে মানুষের একটা কনসার্ন নেওয়া উচিত যে প্রেসিডেন্ট হিসেবে আমি কন্টিনিউ করবো কিনা এবং আমার এই নীতি অনুসরণ হবে কিনা, যার জন্য তিনি একটা গণভোট নিয়েছিলেন এবং অতি তাড়াতাড়ি তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছিলেন। সেখানে সব রাজনৈতিক দল, যদি রাজনীতি নিষিদ্ধ ছিল, 2 পরিষদে মানে ভাগ হয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট, তার প্রেসিডেন্ট প্রার্থী হলেন জিয়াউর রহমান, জেদান উসমানী হলেন জাতীয় ঐক্য জোটের প্রার্থী। তারপরে 79 সালে আবার ধরেন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, গণতন্ত্রের উত্থান হয়েছে। সেটা একটা প্রেক্ষাপট। ভাই যেটা বলছিলেন, জনগণ সার্বভৌম, কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখা দরকার জনগণ তার এই সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে সংবিধানের মাধ্যমে। আর জনগণের মতামতটা প্রকাশ করার জন্য তার কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকে, ফাংশন করে সংসদে, ঠিক আছে? তো এখন জনগণকে প্রত্যক্ষভাবে নিতে হচ্ছে। আমি আবারও বলতে চাই, জনগণের সবকিছু বোঝার দায়িত্বও না, বোঝার প্রয়োজনও নেই। জনগণ সবসময় সে বোঝে এবং একজন প্রতিনিধি নির্বাচিত করে। যেমন ধরেন, আমি যদি একটা গুরুত্বপূর্ণ বা খুব খারাপ একটা মামলায় যুক্ত হয়ে যাই, আমি কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে খুঁজবো যে উনি ভালো পারফর্ম করে, ভালো জানেন, উনি আমাকে এখান থেকে পরিত্রাণ দিতে পারবেন। জনগণ তো কিন্তু তার একটা প্রতিনিধি বেছে নেয় যে সংসদে তার হয়ে প্রতিনিধিত্ব করবেন, তার হয়ে বুঝবেন। সেই জন্য আগে সংসদে পাশ হয়, তারপরে মৌলিক বিষয়গুলি অধিকতর জনগণের সম্মতির জন্য গণভোটে যায়। সেটা হলে জনগণের তো বুঝার প্রয়োজন হতো না। আমি আবারও বলছি, যেহেতু সেই প্রক্রিয়া না করে গণভোটটা আগে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে বা সরকার যেভাবে এগোচ্ছে, প্রত্যেকটা ইস্যুতে জনগণের কনসার্ন নেওয়াটা দুরূহ, যার ফলে আমাদের এই প্রক্রিয়ায় যেতে হচ্ছে।
তবে আমি আবার ওই একই কথা রিপিট হবে জি। যে রাজনৈতিক দলগুলির মধ্যে অবিশ্বাস কমলে জুলাই সনদ যারা আমরা সই করেছি, জেনে বুঝেই তো সই করেছি, সেটা বাস্তবায়ন করার জন্য সন্দেহ হয়তো রাজনৈতিক দলগুলির মধ্যে আছে, কিন্তু নির্বাচনের পরে এই সন্দেহ নাও থাকতে পারে, যার ফলে আমি এটাকে ইতিবাচক দেখছি, ভালোভাবে এগোচ্ছি। মানে ব্রেক্সিটের কথা বললেন, ব্রেক্সিট কিন্তু আগে সেখানে পাশ হয়েছে, তারপরে গণভোটে গিয়েছে। মানে ব্রেক্সিটটা অনুমোদন হয়েছে আগে যে তারা এই জায়গায় যেতে চায়, এই নীতি আগে গ্রহণ করেছে, দেন গণভোটে গিয়েছে। আমাদের ওখানে ওভাবে হলো সমস্যা হতো না। আর গণভোটের যে প্রস্তাবনার কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই জিটিপিতে জাতীয় ঐক্যমত কমিশনের মনির হায়দার একটা এককভাবে প্রোগ্রাম করেছে আপনাদের জি। জিটিপিতে। সেখানে বলেছে এই গণভোটের প্রস্তাবনা যখন দ্বিমত হচ্ছিল, জামাত ইসলামে অনেক সময় বলতে পেরেছে সাংবিধানিক বিশেষ আদেশ প্রয়োগ করতে, কার্যকর করার জন্য। এনসিপি তো সবসময় বলে আসতেছে তারা একটা গণ পরিষদ চায়। বিএনপি গণভোটের কথা বলছে, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়া যায়। সালাউদ্দিন সাহেবের প্রস্তাব, আমি বলছি না, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য মনির হায়দার নিজে বলেছেন, তখন অন্যান্য রাজনৈতিক দলে একমত হয়েছে। অর্থাৎ গণভোট বলেন, সনদ সই বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, বিএনপি ইতিবাচকভাবে দেখছে এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার সেইভাবেই এগোচ্ছে। প্রশ্ন একটা হোক, তার অংশ 4টা হোক, বিষয় ধরেন প্রস্তাবনা সংবিধানে যুক্ত হওয়ার 48টা হোক, যাই হোক না কেন আমাদেরকে ধরেন নির্বাচন এবং ধরেন সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, এ ব্যাপারে নীতিগতভাবে সব দলে একমত হয়েছে। ত্রুটি বিচ্যুতি কিছুটা থাকতে পারে, বিভ্রান্তি হতে পারে, জনগণ ধরেন কনফিউশনের মধ্যে পড়তে পারে, আমাদের ইতিবাচকভাবে এগোতে হবে। তাহলেই আমাদের যে মানে ফাঁসিবাদী পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাজনৈতিক অঙ্গীকার, যে সামাজিক অঙ্গীকার, যে জনগণের অঙ্গীকার, সেটা বাস্তবায়ন হবে। আমি এগুলি ইতিবাচকভাবে দেখছি এবং আমার দলও এটাকে ইতিবাচকভাবে। জনাব এস এম শাহরিয়ার, আপনার কাছে আসি এবং গতদিনই আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা থেকে যদি কথা বলি, ডিএমপিও একটা তথ্য দিয়েছে কি পরিমাণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আপনি যদি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ডিসেম্বরেই হয়তো তফসিলের দিকে যেতে হবে। তো সব মিলিয়ে আপনি যদি নির্বাচন কমিশন, ইতিমধ্যে আজকেও আমরা সংবাদের মাধ্যমে জানাচ্ছিলাম যে পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে বৈঠক আজকেও হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি কেমন আপনি মনে করছেন? আচ্ছা, এটা বলার আগে আমার ভাই যে কথাগুলো হঠাৎ করে কথাগুলো মনে এসে গেল, ভাইকে ধন্যবাদ সে কারণে। দেখেন, বাংলাদেশের সংবিধান গণপরিষদ গঠন করছিল এবং এই গণপরিষদের মেম্বাররা ছিলেন ৭০ সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের। ৭০ সালে এলএফওতে লেখা ছিল যেনারা শপথ নিলে ৯০ দিনের মধ্যে থাকবেন, শপথ যদি না হয় ১২০ দিনের মধ্যে সংবিধান কার্যকারী না হলে এই সংসদ বাতিল বলে গণ্য হবে। ৭০ সালে ইলেকশন হলেন, ৭১ সালে আমাদের যুদ্ধ হলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর ৭২ সালে কোনো সংসদ সদস্য কিন্তু কোনো শপথ নেননি। এবং আরেকটা জিনিস, যেটা দুইটা জিনিস পার্থক্য, একটা হচ্ছে নর্মাল সংসদ ইলেকশন আর একটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ কেন? কনস্টিটিউশনকে যখন আপনি বেসিক স্ট্রাকচারটা রিফর্ম করেন। শেখ মুজিবুর রহমান গণপরিষদে, আমি আগেই বলছি যে এই কনস্টিটিউশন ভারতের দ্বারা ক্রাফটেড কনস্টিটিউশন বা ড্রাফটেড কনস্টিটিউশন, সে করলেন কি, এটা কাউকে কোনো মতামত দিতে দিলেন না। মৌলানা ভাসানী বলেন, মুজাফফর রহমান চৌধুরী বলেন, মনি সিং বলেন, কেউ কোনো মতামত, ইভেন সুরেনজিৎ সেনগুপ্ত ওই কমিটিতে থাকার পরও সে সাইন করতে পারেন। একটা কনস্টিটিউশন আপনি দিয়ে দিচ্ছেন। এবং কেন এই কথাটা বললাম কনস্টিটিউশন দিয়ে দিচ্ছেন? যে মৌলিক যে কাজগুলো যেটা ছিল, যে আমরা আল্লাহর আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সবই ছিল এলএফওতে এবং সেই সময় আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল। ওনারা এগুলো না রেখে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র নিয়ে আসলো, যাতে সোভিয়েত রাশিয়ার সমর্থন পাওয়া যায়, ৭০টা দেশে রিকগনিশন পাওয়া যায়। দেখেন, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সারা দেশের মানুষ বুকে ধারণ করার পিছনে একটা কারণ আছে। ৭৩ সালে নির্বাচনে, আপনি জানেন কিনা জানি না, ৭৩ সালে নির্বাচনে শেখ সাহেব তো তখন সবকিছু না, তো সেই ইলেকশন করলে কি সমস্যা ছিল? সে তাই তার কনস্টিটিউশনতে কাউকে দাঁড়াতে দিলেন না। সে 11 জনকে, প্রথম কালচারটা দেখেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়লাভের, কেউ দাঁড়ায়নি তা কিন্তু না, দাঁড়াতে দেননি উনি। আচ্ছা, বাকশাল গঠনের মাধ্যমে কিন্তু সে আওয়ামী লীগকে হত্যা করছে। কে? বাকশাল মানে কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো না, তা আওয়ামী লীগকে হত্যা করলো শেখ সাহেব। বাকশাল করলেন ৪র্থ সংশোধনীর মাধ্যমে, কি বলা ছিল? রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবে। উনি সরাসরি ভোটে নির্বাচিত না করে কনস্টিটিউশন এমন প্রভিশন করলেন যে আমৃত্যু পর্যন্ত শেখ সাহেব কি থাকবেন? রাষ্ট্রপতি থাকবেন। কিন্তু কোনো গণভোটও নিলেন না। বাকশাল করার সময় গণভোটও করলেন, তিনি মারা গেলেন। আমি সেদিন একটা জায়গায় বলছিলাম যে তিনি মারা গেছেন, বাংলাদেশের মানুষ মিষ্টি খাইছে,
এবং ওই অনেকেই অনেক কথা বলছে যে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট হাসিনার যেদিন বিচার হলো, মৃত্যুদণ্ড হলো, রাস্তায় কেউ নামেনি। আমি ওইখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যাকে কোরআনের পাখি বলি, হযরত দিলওয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন তখন মানুষ রাস্তায় বিক্ষোভ করছে পুলিশের গুলিতে, আত্মহত্যা না, কিন্তু পুলিশের গুলিতে 200-র অধিক লোক মারা গেছে। আজকে কিন্তু তারা ঢাকায় লকডাউন দেখছিলেন, শেখ হাসিনার জন্য কিন্তু সেটা আসেনি। কেন? শেখ হাসিনা মানুষের মনে ফ্যাসিস্ট হিসাবে জায়গা করে নিছে। কোনো ভালো এই যে বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি বিএনপি না করে আমি তাকে কি করতেছি, সম্মান দিচ্ছি এবং সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশে এমন কোনো লোককে খুঁজে পাবেন না যে বলবে যে উনি অসৎ ছিলেন, ওনার সততা নিয়ে একটা প্রশ্ন করবে, এরকম কিন্তু কেউ নাই। শেখ সাহেব নিয়ে যত কথায় থাকুক, কিন্তু ওনাকে নিয়ে কিন্তু এই কথা নাই। উনি দেখেন কি করলেন, দেখেন মোস্তাক সাহেব রক্তের উপর দাঁড়ায় থেকেই তো 300 এমপির মধ্যে একজন এমপিও কিন্তু পদত্যাগ করেননি শেখ সাহেব মরে যাওয়ার পর। মোস্তাক সাহেব ক্ষমতা দখল করলেন, কিন্তু মোস্তাক সাহেব ক্ষমতা দখল করলেন। 7ই নভেম্বরের প্রেক্ষাপটে কিন্তু আবু সাদাত মোহাম্মদ সাইম আসছিলেন, 7ই নভেম্বরের সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। আবু সাদাত মোহাম্মদ সাইম কিন্তু একটা ইন্টারিম পিরিয়ডের জন্য এসেছিলেন এবং তারপর উনি দেশ চালানোর দায়িত্বভার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়েছেন। উনি কিন্তু পারতেন শেখ সাহেবের মতো চালাতে, পার্লামেন্টে ইলেকশন দিতে, উনি কিন্তু তা করেননি। উনি কি চাইছে, না, জনগণের সর্বমোট ক্ষমতা যদি আমার হাতে থাকে তাহলে আমাকে কে ইলিজিটিমেট বলতে পারবে না। আমাদের কথাটা এই গণভোটটা প্রয়োজন এইখানে যে আগামী সংসদকে কেউ ইলিজিটিমেট বলতে পারবে না এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেও কেউ ইলিজিটিমেট বলতে পারবে না, যেটা আজ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি কে জিয়াউর রহমান যে গণতন্ত্র প্রবর্তন করলেন, তার রাষ্ট্রপতি নির্বাচন, এগুলো নিয়ে বেসিক জায়গাটাতে। একটু শেখ রবিউল আলম আপনার কাছে আসি। মানে আপাতভাবে আজকের আলোচনায় আমার কাছে যেটি মনে হলো একটু ভিন্নতা, সেটি হলো যে সকল মতদ্বৈততার বাইরে আপনারা দুজনেই একমত হয়েছেন যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলের মধ্যে যেটুকু মতদ্বৈততা ছিল আপনি বলছেন সেটা নির্বাচনের পরে আরও বেশি সহজ হয়ে যেতে পারে। এর বাইরে আমাদের রাজনীতিতে দেশি যেমন প্রভাব আছে, বিদেশি শক্তির অনেক প্রভাব আছে। আপনি জানেন এর মধ্যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে এবং সেটি নিয়ে আন্তর্জাতিক সংস্থারাও নানান রকম মন্তব্য করেছেন এবং এক ধরনের কথাও আছে যে নির্বাচন সবার অংশগ্রহণ যদি না হয় তাহলে সেই নির্বাচন হতে দেওয়া হবে না। যদি সেটি ফাঁকা বলি নাকি আসলে বিদেশি কোনো শক্তির প্রভাব আছে বলে আপনি মনে করেন? বিদেশি শক্তি আছে, পরাশক্তি আছে, আঞ্চলিক শক্তি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ দেশের স্বার্থে, জাতির স্বার্থে সেটা যে কেয়ার করে না সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের কে তার মতো করে ব্যবহার করবে সেই দিনের অবসান হয়েছে। আমরা কিন্তু জাতীয় স্বার্থে কিন্তু একমত হয়েছি, হয়েই কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে। তারপর রাজনৈতিক দলগুলির যেহেতু ভিন্নতা আছে, ভিন্নতা থাকবে, মূলনীতি ভিন্ন, ঘোষণাপত্র ভিন্ন, গঠনতন্ত্র ভিন্ন, ইস্তেহার ভিন্ন, সেটা থাকবে। সেই জায়গায় আপনি আবার দেখবেন যে যখন আমরা সংকটে পড়লাম, উত্তরণ হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু আমরা সব এক জায়গায় এসেছি এবং হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সময়টা একটু বেশি নিয়েছে, কোনো সময় কিংকর্তব্য বিমূঢ় ছিল, কখনো লক্ষ্য স্থির করতে হয়তো আপনার দ্বিধায় ছিল, কিন্তু সে দিন শেষে কিন্তু তারাও সফল হতে চলেছে। জাতি হিসেবে আমরা কিন্তু সফল হতে চলেছি। এখন বাধা বলেন এটা থাকবে, কারণ ফ্যাসিবাদীদের, আমি আবারও বলছি, সুবিধাভোগীর এদেশে আছে, মুষ্টিমেয় কিছু পালিয়ে গিয়েছে, বা তাদের দোষটা কিন্তু এদেশে আছে। অর্থাৎ দেশটা যাতে অকার্যকর হয়, বাংলাদেশ যাতে সঠিক পথে চলতে না পারে, এই আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ এর আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা যদি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় সমৃদ্ধি, অগ্রগতি, এই ব্যাপারে আমরা কিন্তু একমত হতে শিখেছি, আমি এটা আপনাকে বলবো। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন অথবা জুলাই সনদ অথবা ধরেন কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার, এটা আমরা যেভাবে চাইছি তাতে আমার মনে হয় না যে কোনো ষড়যন্ত্র, কোনো শক্তি আমাদের এই চাওয়ার। জনাব শেখ রবিউল আলম, আরেকটু যদি এক্সটেন্ড করি, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপি বা অন্যান্য জামাত বা যাদের কথাই যদি আপনি বলেন, সামনে যেহেতু ভোট, তাহলে আওয়ামী লীগ যেটি আসলে পতিত এবং নেতারা পালিয়ে গেছে, কিন্তু তার যে ভোট ব্যাংক সেটি নিয়ে গণমাধ্যমে নানান রকম আলোচনা আছে এবং সেই ক্ষেত্রে
বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন তার মতো করে, এবং বিএনপি বিভিন্ন সময় যেটি বলেও যে এই যে রাকসু নির্বাচনগুলো হলো সেখানে আসলে কেন জামাতের আসলে বিজয় হলো এর ব্যাখ্যাও খোঁজা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে সমর্থনের ভোটটা রয়েছে সেটি টানার ক্ষেত্রে আসলে এক ধরনের তাদের আবার একটা পুনর্বাসনের জায়গা তৈরি হয় কিনা। হ্যাঁ, সেই আতঙ্কটা আছে, কিন্তু এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার সুযোগটা কম আছে। আমি কোনো দলের ভোট আছে এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন। একটি দলকে তারা হয়তো পছন্দ করতো, কিন্তু সেই দলটি যে ফ্যাসিবাদ সেটা তো প্রতিষ্ঠিত হয়েছে। খুব কম সংখ্যকই লোক থাকবে ওই ফ্যাসিবাদী শক্তিকে অনুসারী এখন থাকতে। তার ওই ফ্যাসিবাদী শক্তির বাইরে অনেক অপশন আছে। সে অন্য রাজনৈতিক দলকে পছন্দ করার সুযোগ আছে, রাজনীতিতেও সক্রিয় হওয়ার তার সুযোগ থাকবে। অথবা ধরেন পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য একাধিক প্রার্থী সে পাচ্ছে। অর্থাৎ আমার মনে হয় যে সেটি কি একটা কৌশলের জায়গা ওপেন হয়ে গেল কিনা, কারণ এই সংস্কৃতি তো আমাদের আছে যে কৌশলে কোনো জায়গায় অনুপ্রবেশ করে পরবর্তীকালে আবার মহিমায় আবির্ভূত হওয়া, মানে সে ব্যাপারে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি সজাগ আছে। তবে এটা মনে রাখা দরকার, মাস পিপলের পলিটিক্সের মধ্যে ধরেন কিছু বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটা মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আবার এটাও তো ঠিক আছে যে যারা রাজনীতির সাথে ওইভাবে একেবারে যুক্ত ছিল না, আওয়ামী লীগের সুবিধাভোগী না, আওয়ামী লীগের ধরেন শুভানুধ্যায়ী সমর্থক, কিন্তু রাজনীতিতে যুক্ত ছিল না, দায়িত্বশীল কোনো পদে ছিল না, সে যদি একটা তাকে আপনি কিভাবে সাধারণ নাগরিক বলবেন? সে আবার কোন রাজনৈতিক দলের প্রথম থেকে শুরু করার অধিকার আপনি রহিত করবেন কি করে? করতেই পারে। জামাত ইসলামের আদর্শ যদি সে যে প্রক্রিয়া আছে সংগঠন করার, আর আগে যদি আওয়ামী লীগের মধ্যে যুক্ত থেকে না থাকে, তো সেটা জামাত ইসলাম রহিত করবেই কি করে? অথবা বিএনপিতে যদি সে একেবারে প্রাথমিক সদস্য হয়ে রাজনীতিতে আসতে চায়, তো সেটা রহিত করা কিন্তু কঠিন। তবে রাজনৈতিক দলগুলি সজাগ আছে যে ওই সুবিধাভোগী বা পতিত ফ্যাসিবাদের শক্তি যাতে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে অন্য দলের বা অন্য আদর্শ ধারণ করে এসে সুবিধাভোগী হতে না পারে, সেই চেষ্টা তো আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি না, এটা ফ্যাসিবাদী শক্তিকে আমি রাজনৈতিক শক্তি বলি না। হ্যাঁ, এটা একটা পতিত শক্তি, পরিত্যক্ত শক্তি। বর্তমানে বাংলাদেশের আইনে সেই আওয়ামী লীগেরও বিচার হতে চলেছে সংগঠন হিসাবে, তো যার ফলে এখন তাদের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা ওই ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অথবা রাষ্ট্রের পুনর্বাসনের জায়গাগুলি চিহ্নিত করে সতর্ক থাকতে পেরেছি। ব্যত্যয় একেবারে এভাবে ছেকে তো সম্ভব না একেবারে। মানে এই প্রশ্নে এখনো ঐক্য আছে সবার মাঝে, ঐক্য থাকতে হবে। আর সেটি যদি না থাকে তাহলে এর জন্য মূল্য দিতে হবে জাতিকে, এর জন্য মূল্য দিতে হবে অন্যান্য রাজনৈতিক দলকে। এখন ঐক্য তখনই থাকবে যখন হচ্ছে যে আপনি সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশটা এবং প্রয়োজনটা রাজনৈতিক দলগুলি অনুধাবন করবে। রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে না, যে কোনো মূল্যে আমার ক্ষমতার অংশ চাই, অথবা যে কোনো মূল্যে ব্রুট মেজরিটি চাই, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাই, যে কোনো জায়গায় আপোষ করতে চাই, সেটা প্রশাসনে হোক, আওয়ামী লীগ হোক, এই অভিযোগ তো এক দলের আরেক দলের বিরুদ্ধে তো আছে। না, অভিযোগ করে আপনি যেভাবে কথা বলছেন, না আমি বলছি যে অভিযোগ থাকবে, অভিযোগ তো ভালো। আপনি যখন আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি সতর্ক থাকছি। আমি যখন আপনার বিরুদ্ধে যে কোনো ভাবে ক্ষমতায় যে কোনো ভাবে যাওয়ার সুযোগ কি আর আছে? আমার মনে হয় না। আমার মনে হয় জনগণের ক্ষমতায়ন হয়েছে, যার ফলে বিএনপি সম্পর্কে বলা হয়েছে যে সংস্কার বাদ দিয়ে শুধুমাত্র একটা ভোট দরকার এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দরকার। এই অভিযোগ তো বিএনপি সম্পর্কে করেছে অন্যান্য রাজনৈতিক দল। রাজনৈতিক দল করেছে, কিন্তু তার ভিত্তি আছে নাকি? বিএনপি নির্বাচনই তো চাচ্ছে। একটা ভোটের দরকার হলে আমি একটা ভোট চাইলে মানুষ আমাকে দিয়ে দেবে বিচার বিশ্লেষণ ছাড়া? কোন দলটাকে ক্ষমতায় দিচ্ছি? ধরেন আমি জামাত ইসলামের কথা যদি বলি, হ্যাঁ ভালো রাজনীতি করেছে, তো তারাও তো স্বাধীনতার 53 বছর প্রতিষ্ঠার পর থেকে 84 বছর রাজনীতি করেছে। মানুষ কি ধারণ করেছে? ধারণ না করলে তো ক্ষমতায় থাকতো, অথবা ধরো বিরোধী দল হতো। সে সুযোগ তো হয় নাই। এবার আবার বিশ্লেষণ করার সুযোগ হয়েছে, তারা জনগণের কাছে যাচ্ছে। জনগণ নির্বাচিত করলে ডেফিনেটলি সেটা গণতন্ত্রের অংশ, সেটা হচ্ছে তার বৈধ সরকার গঠনের তার সক্ষমতা, তাই তো? তো জনগণ যাকে বেছে নেবে সেটা থাকবে। তবে রাজনৈতিক দলগুলো রাতারাতি অপকৌশল পরিত্যাগ করতে পারবে না, কিন্তু এটা তো ঠিক যে পরিত্যাগ করা শুরু করেছে। আপনি যদি বলেন বলেন যে কালকের মধ্যেই সব রাজনৈতিক দল, এখন আমাদের সব শ্রেণী পেশার মানুষের রাজনীতিতে যুক্ত আছে। আপনি যদি বলেন একটা ক্রাইমার, যে প্রতিষ্ঠিত ক্রাইমার, সেও কিন্তু ভোট দেয় অথবা কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে চায়, এই কালচারের বাইরে তো নেই। তো আপনি এক বছরের মধ্যে সব রাজনৈতিক দল একেবারে বিশুদ্ধ হয়ে রাজনীতিতে চলে আসতে পারে সেটা না। আমরা আস্তে আস্তে এটা চিহ্নিত করছি, এবং অবৈধ শক্তি, অনৈতিক শক্তি, এগুলিকে রাজনীতির বাইরে নেওয়ার যে চেষ্টা সব রাজনৈতিক দল শুরু করেছে, যে উদ্যোগ, নিশ্চয়ই তা সফলতা পেয়ে যাবেন হয়তো।